স্টেবল রাখার জন্য জাস্ট একটা এক্সাম্পল আমি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। ব্যাংক রেট দিয়ে আমি দেখাচ্ছি যে ইনফ্লেশনারি কন্ডিশনে আরবিআই কি করে বা রেসেশনারি কন্ডিশনে দাঁড়িয়ে আরবিআই কি করে তার একটা এক্সাম্পল আমরা একটু দেখাচ্ছি। ধরো ব্যাংক রেট দিয়ে দেখা, আচ্ছা ধরো সাপোজ ফর এক্সাম্পল ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার দেখা যাচ্ছে। ধরো আমরা সাপোজ ফর এক্সাম্পল ধরলাম কোনো একটা কান্ট্রির ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার দেখা যাচ্ছে। ইনফ্লেশন মানে আমরা কি বুঝছি, এগ্রিগেট ডিমান্ডের পার্টটা এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হচ্ছে। এগ্রিগেট ডিমান্ডের পার্টটা এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হচ্ছে, তার মানে ইকোনমিতে একটা ইনফ্লেশনারি প্রেসার দেখা যাচ্ছে। তাহলে এই অবস্থায় আরবিআই কি করছে আমরা এখানে ব্যাংক রেট দিয়ে দেখছি। ব্যাংক রেট দিয়ে এই অবস্থায় আরবিআই কি করছে সেটা একটু দেখছি। তো ব্যাংক রেট অ্যাকচুয়ালি কোনটাকে আমরা বলছি, ব্যাংক রেট বলতে আমরা অ্যাকচুয়ালি কি বলছি, শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো। শিডিউল কমার্শিয়াল ব্যাংক মানে যে সমস্ত ব্যাংকগুলোকে আমরা দেখছি যে আরবিআই এর গাইডলাইন ফলো করে চলছে পুরোপুরি, বা সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে যে ব্যাংকগুলো পড়ছে সেগুলোকে আমরা বলছি শিডিউল কমার্শিয়াল ব্যাংক। সেকেন্ড শিডিউল অফ আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে যে ব্যাংকগুলো পড়ছে সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলছি শিডিউল কমার্শিয়াল ব্যাংক। তো শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের এমার্জেন্সি কন্ডিশনে আরবিআই থেকে যদি লং টার্ম বেসিসে লোন নেয়, খেয়াল করবে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের এমার্জেন্সি কন্ডিশনে যদি আমরা লক্ষ্য করি আরবিআই থেকে লং টার্ম বেসিসে লোন নেয় তখন সেটাকে আমরা বলছি কি ব্যাংক রেট। এবার ইকোনমিতে ইনফ্লেশনারি কন্ডিশন দেখা যাচ্ছে, মানে ইনফ্লেশন মানে আমরা একটু আগেই বললাম ইনফ্লেশন মিন্স কনসিস্টেন্ট রাইজ ইন প্রাইস লেভেল অফ ডিফারেন্ট গুডস অ্যান্ড সার্ভিসেস। তাহলে এই ইনফ্লেশনারি কন্ডিশনে দাঁড়িয়ে আরবিআই এর মেন অবজেক্টিভ কি হচ্ছে, আরবিআই এর মেন অবজেক্টিভ হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাইকে রিডিউস করা বা এগ্রিগেট ডিমান্ডকে কমিয়ে দেওয়া যাতে করে ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে আসে। তাহলে ধরো সাপোজ ফর এক্সাম্পল ব্যাংক রেটের পার্সেন্টেজ হচ্ছে 4% আর কি, মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো যখন আরবিআই থেকে লং টার্ম বেসিসে লোন নিতে যাচ্ছে তারা 4% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে। এবার ইনফ্লেশনারি কন্ডিশনে আরবিআই কি করলো, আরবিআই ব্যাংক রেটের পার্সেন্টেজটাকে বাড়িয়ে দিল, 4% থেকে বাড়িয়ে 5% করলো, মানে ধরো 6 মান্থ বা তার অ্যাভাব যখন লোন নিতে যাচ্ছে 5% ইন্টারেস্ট রেটে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই থেকে লোন নিচ্ছে। তাহলে আরবিআই এর মনিটারি পলিসি কমিটি যখন ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে তার এফেক্টটা এসে পড়ছে ডেফিনেটলি কমন পাবলিকের উপর। এরকম একটা অবস্থায় কমন পাবলিক যদি শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিতে যায়, খেয়াল করো এরকম একটা অবস্থায় আমরা যদি লক্ষ্য করি কমন পাবলিক শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে যদি লোন নিতে যায় তাহলে আমরা দেখছি যে কমন পাবলিকের লোনের উপর ইন্টারেস্ট রেটও বেড়ে যাচ্ছে। মানে ধরো সাপোজ ফর এক্সাম্পল কমন পাবলিক আগে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিত 9% ইন্টারেস্ট রেটে, এবার ব্যাংক রেটের পার্সেন্টেজ বেড়ে 4 থেকে 5 হয়েছে, তাহলে কমন পাবলিক শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে লোন নিতে যাচ্ছে কত ইন্টারেস্ট রেটে, 10% ধরে নিলাম।
অ্যাজিউম করে নিলাম। তাহলে কমন পাবলিকের যখন দেখা যাচ্ছে লোনের ওপর ইন্টারেস্ট রেট বেড়ে গেল, তার মানে তার এফেক্টে এসে পড়লো ইকোনমিতে। কমন পাবলিক আগের মতো লোন নিতে পারবে না শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে, কারণ অলরেডি যখনই ব্যাংক রেট বেড়ে গেছে শিডিউল কমার্শিয়াল ব্যাংক আরো বেশি ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে, তাদের কাছে শর্টেজ অফ ফান্ড হয়েছে। শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হয়েছে, ডেফিনেটলি তার এফেক্টটা কমন পাবলিকের উপর এসে পড়ছে। এবার কমন পাবলিক তো লোনের ওপর ইন্টারেস্ট বেড়ে গেলে আগের মতো লোন নিতে পারছে না, তাহলে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার কি হচ্ছে খেয়াল করো। কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা কি হচ্ছে, কমন পাবলিকের পারচেজিং পাওয়ার কমে যাচ্ছে। পারচেজিং পাওয়ার যদি কমে যায় ইকোনমিতে মানি সাপ্লাই কি হবে, মানি সাপ্লাই কমে যাবে, তার মানে এগ্রিগেট ডিমান্ড আমরা আলটিমেটলি কি দেখব, কমে যেতে। তাহলে এগ্রিগেট ডিমান্ড যদি কমে যায় তার মানে আমরা আলটিমেটলি বলছি ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে চলে আসছে, এই গ্যাপটা তো কমে আসছে। এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাইয়ের থেকে বেশি হওয়ার জন্যই তো ইকোনমিতে ইনফ্লেশনারি প্রেসার দেখা গেল। তাহলে এখানে আমি যদি লক্ষ্য করি এগ্রিগেট ডিমান্ড কমে যাচ্ছে, তার মানে আলটিমেটলি আমরা বুঝছি ইনফ্লেশন আন্ডার কন্ট্রোলে আসছে। এবার আমি একটু দেখি, এটা তো দেখলাম ইনফ্লেশনারি কন্ডিশনে আরবিআই ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়ালো। এবার আমি যদি দেখি ইনফ্লেশনারি সিচুয়েশনে দাঁড়িয়ে ব্যাংকের ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেটে কি প্রভাব পড়বে। ব্যাংকে যে আমাদের ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিট থাকে, তো এই ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেটে কি প্রভাব পড়ছে। ব্যাংকগুলোর কাছে তো শর্টেজ অফ ফান্ড হয়েছে, আরবিআই যখন বিভিন্ন পলিসি রেটগুলোর পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে ইনফ্লেশনারি কন্ডিশনে, তার মধ্যে আমরা এখানে এক্সাম্পল হিসাবে দেখলাম আরবিআই ইনফ্লেশনারি কন্ডিশনে ব্যাংক রেটের পার্সেন্টেজ বাড়িয়ে দিল। তাহলে ব্যাংক রেটের পার্সেন্টেজ যখন আরবিআই বাড়িয়ে দিচ্ছে তার মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের কাছে তো শর্টেজ অফ ফান্ড হচ্ছে। তাহলে এরা কি চাইবে, এরা চাইবে কমন পাবলিক আরো যাতে বেশি বেশি করে ডিপোজিট রাখে তাদের কাছে, কেননা লোকে তো লোন নিতে চাইছে বেশি করে কিন্তু সেই লোন দিতে পারছে না। শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে লোকে লোন নিতে চাইছে, কিন্তু যেহেতু ব্যাংকগুলোর কাছে শর্টেজ অফ ফান্ড হয়েছে ব্যাংক তো লোন দিতে পারছে না। তাহলে স্বাভাবিকভাবেই শিডিউল কমার্শিয়াল ব্যাংক চাইছে যে কমন পাবলিক আরো বেশি করে যাতে তাদের কাছে ডিপোজিট রাখে। তাহলে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট রেট কিন্তু বাড়াবে এই অবস্থায় দাঁড়িয়ে। খেয়াল করবে যখন আরবিআই দেখা যাচ্ছে পলিসি রেটগুলোর পার্সেন্টেজ বাড়িয়ে দিচ্ছে, ন্যাচারালি শিডিউল কমার্শিয়াল ব্যাংকও কিন্তু এই ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে। ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের উপর আমরা দেখতে পারবো ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে। এই যে প্রেজেন্ট সিনারিওতে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কন্ডিশনটা দেখি, এই প্রেজেন্ট সিনারিওতে দাঁড়িয়ে আমরা যদি কন্ডিশনটা দেখি তাহলে লক্ষ্য করব আরবিআই কিন্তু যেরকম ব্যাংক রেটের পার্সেন্টেজ বা রেপো রেট, এই যে ডিফারেন্ট পলিসি রেটগুলো আছে, এই পলিসি রেটগুলোর পার্সেন্টেজ আরবিআই কিন্তু ক্রমশ বাড়িয়ে চলেছে। স্বাভাবিকভাবেই ব্যাংকগুলোর কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শর্টেজ অফ ফান্ড হচ্ছে এবং ব্যাংকগুলোও কিন্তু সাইমালটেনিয়াসলি আমরা দেখতে পাচ্ছি ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, বিশেষ করে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেট ব্যাংকগুলো কিন্তু বাড়াচ্ছে। যখনই দেখবো পলিসি রেটগুলোর পার্সেন্টেজ বাড়ছে তখনই আমরা কিন্তু দেখবো ব্যাংকের ডিপোজিটের উপর ইন্টারেস্ট রেটও বাড়ছে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটে। এর ঠিক রিভার্স কেসটা হবে যখন ইকোনমিতে রিসেশনারি কন্ডিশন বা ইকোনমিক স্লোডাউন আমরা দেখব। ভালো করে লক্ষ্য করো, আমি এর উল্টো কেসটা আসছি। এর ঠিক উল্টো কেসটা আসছি যখন আমরা দেখতে পাচ্ছি রেসেশনারি কন্ডিশন দেখা যাচ্ছে, রেসেশন বা ইকোনমিক স্লোডাউন দেখতে পাওয়া যাচ্ছে।
ইকোনমিক স্লোডাউন, তখন কি করবে? তখন আমরা দেখতে পারবো যে আরবিআই এর মানিটারি পলিসি কমিটি, আমি একটু শর্টে বলি আরেকবার, আরবিআই এর মানিটারি পলিসি কমিটিতে আমরা অ্যাকচুয়ালি 6 জন টোটাল মেম্বার্স দেখছি। 3 জন হচ্ছে আরবিআই এর তরফ থেকে থাকছে, 3 জন গভর্নমেন্টের নমিনেটেড, এবং এই আরবিআই এর মানিটারি পলিসি কমিটির চেয়ারম্যান হিসেবে আমরা কিন্তু দেখছি আরবিআই এর গভর্নর যিনি থাকেন তিনি। এই আরবিআই এর মানিটারি পলিসি কমিটিকে আমরা লক্ষ্য করছি বাই মান্থলি বেসিসে। খেয়াল করবে আরবিআই এর মানিটারি পলিসি কমিটিকে আমরা লক্ষ্য করছি তারা কিন্তু বাই মান্থলি বেসিসে ডিফারেন্ট পলিসি রেটগুলোর পার্সেন্টেজকে কিন্তু ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে রিভাইজ করছে। তো রেসেশন যখন হচ্ছে তখন আরবিআই এর মেন অবজেক্টিভ হচ্ছে ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ করানো বা ইকোনমিক গ্রোথকে যাতে জেনারেট করানো যায়, এটাই কিন্তু আরবিআই এর মেন অবজেক্টিভ হচ্ছে। যেমন কোভিড কন্ডিশন, কোভিডের সময় আমরা দেখেছিলাম আমাদের কান্ট্রির গ্রোথ রেট কিন্তু নেগেটিভে চলে গেছিল একটা সময়, জিডিপির পার্সেন্টেজ কিন্তু ফল করতে করতে নেগেটিভে চলে গেছিল। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আরবিআই এর অবজেক্টিভ হচ্ছে যে ইকোনমিতে যাতে মানি সাপ্লাই ইনক্রিজ করানো যায় বা ইকোনমিক গ্রোথ রেট যাতে জেনারেট করানো যায়। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে আরবিআই কি করবে? ব্যাংক রেটের পার্সেন্টেজ কিন্তু ফল করাবে, কমিয়ে দেবে। 4% ছিল, একটা জাস্ট অ্যাজিউম করে নিলাম, ধরে নিলাম এটা 3% নামিয়ে দিল। মানে শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আগে আরবিআই থেকে লং টার্ম বেসিসে লোন নিতে গেলে 4% ইন্টারেস্ট রেটে লোন নিত। এখন শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো যদি আরবিআই থেকে লং টার্ম বেসিসে লোন নিতে যায় তারা 3% ইন্টারেস্ট রেটে লোন নিচ্ছে। তো তার এফেক্টটা স্বাভাবিকভাবেই এসে পড়বে কমন পিউপিলের ওপর। কমন পিউপিল এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে শিডিউল কমার্শিয়াল ব্যাংকের থেকে যদি লোন নিতে যায়, ব্যাংকগুলো দেখছে আমরা আরো কম ইন্টারেস্ট রেটে আরবিআই থেকে লোন নিতে পারছি আমাদের দরকারে, তাহলে অ্যাভেলেবিলিটি অফ ফান্ড কিন্তু ব্যাংকগুলোর কাছে অনেক পড়ে থাকছে, আরো সহজে যেহেতু তারা লোন নিতে পারছে, তাহলে এক্সেস অফ ফান্ড বলতে পারি। তাহলে এই যে ব্যাংক রেটের পার্সেন্টেজ যে কমে গেল তার এফেক্টটা কমন পিউপিলের উপরও পড়ছে, কমন পিউপিলের লোনের উপর ইন্টারেস্ট রেটও কমবে। কিন্তু যদি 9% থাকে 8% একটা অ্যাজিউম করে নিচ্ছি, কমন পাবলিক আগে যদি শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে 9% ইন্টারেস্ট রেটে লোন নিত, তো এখন কমন পিউপিল শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলোর থেকে লোন নেবে 8% ইন্টারেস্ট রেটে। ন্যাচারালি তার এফেক্টে এসে পড়বে কিন্তু ইকোনমিতে। কমন পাবলিক যখন দেখবে আরো লোয়ার রেট অফ ইন্টারেস্টে আমরা লোন পাচ্ছি, তারা বেশি করে লোন নিতে যেতে পারে। তাহলে কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়ার একটা সম্ভাবনা থাকছে। কমন পাবলিকের পারচেজিং পাওয়ার বাড়লে মানি সাপ্লাই বাড়বে, এগ্রিগেট ডিমান্ড বাড়বে, তার মানে আলটিমেটলি আমরা বলতে পারি ইকোনমিক গ্রোথ জেনারেট করার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে এর ফলে। ব্যাংক রেটের পার্সেন্টেজ যদি কমে যায় তাহলে আমরা আলটিমেটলি ইকোনমিক গ্রোথ জেনারেট হওয়ার একটা পসিবিলিটি দেখছি। এবং এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ব্যাংকের ডিপোজিটের ওপর কি এফেক্ট দেখবো? ইনফ্লেশনের সময় দেখলাম ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে, কেননা ব্যাংকের কাছে শর্টেজ অফ ফান্ড হচ্ছিল। আর এক্ষেত্রে তো ব্যাংক সহজে আরো লোন নিতে পারছে, ব্যাংকের টাকা পয়সার দরকার হচ্ছে না। তাহলে ন্যাচারালি এই অবস্থায় দাঁড়িয়ে ব্যাংকগুলো কিন্তু ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের ওপর ইন্টারেস্ট রেট কিন্তু কমিয়ে দেবে। আমরা এক্সাম্পল হিসেবে কোভিড পিরিয়ডে চলে যাই। কোভিড পিরিয়ডে যদি আমরা দেখি ওই সময় কিন্তু ফিক্সড ডিপোজিটের যদি দেখি ইন্টারেস্ট রেট এমন একটা সময় এসেছিল যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বিলো 5% নেমে গেছিল, সেটা এখন কিন্তু বাড়তে বাড়তে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি 7% অ্যাভাব হয়ে গেছে ফিক্সড ডিপোজিট বা টার্ম ডিপোজিটের ইন্টারেস্ট রেট। তো এটাই বলার ছিল, এরকম ভাবে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখালাম, এরকম ভাবে কনসেপ্টটা আমাদের কিন্তু ক্লিয়ার করা খুব জরুরি প্রত্যেকটা জায়গায়। ইকোনমিক্সের মতো সাবজেক্টে মুখস্থ করে কিন্তু হবে না, এবং বিশেষ করে বলবো ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু ইকোনমিক্স এর রিলেটেড কোশ্চেন WBCS এর ক্ষেত্রে অবশ্যই ফেস করতে হবে। ইকোনমিক্স রিলেটেড কনসেপ্ট বেস জায়গা,
ইকোনমিক্স ছাড়া মেন্স এবং ইন্টারভিউ কোনোটাই কিন্তু পসিবল নয়। পিলি যাও বা কোনো মতে হয়ে যেতে পারে, কিন্তু মেন্স আর ইন্টারভিউ তো কোনো মতেই, শুধু WBCS না অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু ইকোনমিক্স রিলেটেড কোশ্চিন ফেস করতে হতেই পারে, যেহেতু এটা কারেন্ট ইস্যু রিলেটেড একটা সাবজেক্ট। তো এটাই। আর একটু বলে দিই, যদি কারোর রেকর্ডিং ক্লাস দরকার লাগে আজকের ক্লাসে যেটা রেকর্ডিং হলো, তাহলে এই নম্বর বা এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, এবং পিডিএফটাও তাহলে আজকের ক্লাসে যে আরবিআই বা WBCS সিলেবাস রিলেটেড যে পিডিএফ, সেটাও তাহলে হোয়াটসঅ্যাপে আমি প্রোভাইড করে দেবো। আর ডিটেলসের জন্য কন্ট্যাক্ট করো। আর আমার নিউ ব্যাচ যদি বলি, তাহলে 1-2